আজকে আমরা সবাই এখানে একত্রিত হইলাম যে বিষয়টা নিয়ে। আমরা সবাই জানি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে মোহাম্মদ ইদ্রিস কাকাকে যে হয়রানি করার তো হয়েছে এবং আওয়ামী পরিবারের লোকজন যেভাবে তার পিছু লেগেছে একটা মিথ্যা মামলা দিয়েছে, এই মিথ্যা মামলা সম্পূর্ণটা বানোয়ার মিথ্যা এবং এই ইদ্রিস কাকাকে এই পর্যন্ত যে ভুক্তভোগী করেছে সম্পূর্ণটার জন্য আওয়ামী পরিবারই দায়ী। বিএনপি কর্তৃক আজকে চেয়ারম্যানের মানববন্ধন উপস্থিত আছেন মুর্শিদাবাদ লতিয়াবাদ ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমার ওয়ার্ড পার্শ্ববর্তী ওয়ার্ড 2 নং ওয়ার্ড বরবাদ, এই ওয়ার্ডের আমি সাধারণ সম্পাদক। আমার এই ওয়ার্ডে আমার এই গ্রামে বরবাদ গ্রাম, এই গ্রামে প্রায় 300 হিন্দু সম্প্রদায় বসবাস করে। এই 5ই আগস্ট তাদের উপরে কোনো ধরনের অন্যায় নির্যাতন হয় নাই, সকলে শান্তিপ্রিয়ভাবে আছি আমরা। আমি আমার গ্রামে প্রত্যেক ঘরে আমি নিজে অবস্থিত হইয়া তাদের খোঁজখবর নিছি, কোনো ধরনের সমস্যা নাই। ইদ্রিস চেয়ারম্যান আমাদের একজন জনপ্রিয়তা চেয়ারম্যান, সফল চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের আমলে। তার উপরে যে মিথ্যা হামলা যা করছে এটা অহেতুক একটা মিথ্যা মামলা তার ইদ্রিস চেয়ারম্যানকে দিতে হয়রানি করার জন্য। ইদ্রিস চেয়ারম্যান আসলে অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত জনপ্রিয়তা মানুষ। আজকের এই প্রোগ্রামে তার প্রমাণ। তাই ইদ্রিস চেয়ারম্যানের উপরে যে মিথ্যা মামলা চপল বর্মন এরপর চন্দন যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এটা ইদ্রিস চেয়ারম্যানকে হয়রানি করার জন্য এই মামলা ইদ্রিস চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা সকলেই তার তীব্র নিন্দা জানাই। ইদ্রিস চেয়ারম্যানের অবিলম্বে তার মুক্তি চাই। আজকে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু শান্তিপ্রিয়ভাবে আছে। আজকে চন্দন বর্মন এরপরে দেওয়া চপল তাদের সাথে তো আরও পার্শ্ববর্তী হিন্দু সম্প্রদায় আছে, আপনারা খোঁজ নিয়ে দেন তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা। পার্শ্ববর্তী গ্রাম বরবাদ, এখানেও আপনারা একটু খোঁজ নিয়ে দেন। আমি ওই ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক, আমার গ্রাম বরবাদ। কিন্তু দেখা যায় আমরা হিন্দু সম্প্রদায় যারা এখানে বসবাস করে তাদেরকে আমরা অত্যন্ত আশ্রয় প্রশ্রয় দিয়েছি, তাদের প্রতি আমরা দৃষ্টি নিচ্ছি এবং তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে আমার জানা মতে আমি বলতে পারবো না ব্রাহ্মণকজির এবং বরবাদ গ্রামের মধ্যে। তাই আপনারা কি বলবো, এই বিষয়টা ইদ্রিসের বিষয়টা আপনারা লক্ষ্য দেওয়ার জন্য এবং ইদ্রিসকে অবিলম্বে আমরা মুক্তি কামনা করি। 5 তারিখে আওয়ামী লীগ সরকার পতন ঘটলেও দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা আমাদের দেশে আনাচাই কোনো আছে, এখনও লুকিয়ে আছে, পলাতক আছে। এমনকি আমরা জানি তারা বিভিন্ন রূপ নিয়ে বারবার বিভিন্ন রূপে তারা ফিরে আসে। কখনো তারা আনসার রূপে, কখনো বা তারা পাহাড়ি বেশে, কখনো বা তারা হিন্দুদের সংখ্যালঘু ট্যাগ লাগিয়ে ফিরে আসে এবং দেখা যায় বিভিন্ন নিরীহ লোকদের তারা বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে। আজকে আমি কথা বলবো আমার বাবাকে নিয়ে, যিনি শুরু থেকে ছাত্র আন্দোলনের সাথে ছিলেন। এমনকি 4ই আগস্ট তিনি সম্মুখে তার জীবন বাজি রেখে তিনি লড়াই করে যান এবং তিনি গুলিবিদ্ধ হন, তার রক্ত তিনি ক্ষয় করেন এবং আমরা যার ফলে বিনিময়ে আমরা পেয়েছি 5 তারিখের এই স্বাধীনতা। কিন্তু আওয়ামী লীগ সরকাররা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে এবং তারা বিভিন্নভাবে আমার বাবাকে ফাঁসানোর চেষ্টা করে। তারা বিভিন্নভাবে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে। তারা সংখ্যালঘু ট্যাগ লাগিয়ে বিভিন্নভাবে তার মিডিয়ার মধ্যে মিথ্যা প্রচারণা করেন, কিন্তু যার সাথে আমার বাবার কোনো সম্পৃক্তই কখনো ছিল না। 5 তারিখে ঘটনা আমরা জানি, বিভিন্ন জায়গায় যেসব ভাঙচুর হয় তারা কিন্তু সাধারণ জনতা, ছাত্রছাত্রীরা তারা ক্ষুব্ধ হয়ে ভেঙেছিলেন। কাদের উপর ভেঙেছিলেন? যারা আমাদের আন্দোলনে বাধা দিয়েছিলেন, আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন, আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দিয়েছিলেন। আমরা তাদেরকে এসব বিরুদ্ধেই আমরা প্রতিবাদ জানাই। কিন্তু দেখা যায় তারা আমরা এই চপল বর্মন এবং চন্দন বর্মন তারা ছিলেন আমাদের এলাকার একজন বিশিষ্ট আওয়ামী লীগ সন্ত্রাসী এবং আপনারা এটাও জেনে রাখেন তারা ইসকন সংগঠনের একজন সদস্য। আর ইসকন সংগঠন কীরকম সন্ত্রাসী সেটা আমরা ভালো করেই জানি। তারা
আপনার তারা কি করে মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে ফাঁসিয়ে দেন, যে বলেন তাদের বাড়ি ভাঙচুর, লুটপাট, এমনকি চাঁদাবাজি বিভিন্ন মামলায় তাকে ফাঁসান, যার কোনো কিছু আমার বাবা অবগত ছিলেন না। তিনি 4 তারিখে 37টি গুলিবিদ্ধ হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। উনি তার একদম চাক্ষুষ সাক্ষী আছেন, তিনি তার চিকিৎসা করেছিলেন। তারপর দেখা যায় তারা বিভিন্ন মামলা দিত ফাঁসানোর চেষ্টা করেন এবং 12 তারিখ নভেম্বর 12 তারিখ তাকে গ্রেফতার করা হয় কারণ বাজার থেকে। তিনি মামলা দায়ের করেন, তিনি সেই একই বাদী গীতা রানী বর্মন, যারা হচ্ছেন চন্দন বর্মন এবং চপল বর্মনের মা। তারা গীতা রানী বর্মনদের বারবার বাদী দায়ের করে সংখ্যালঘু ট্যাগ লাগিয়ে তারা বোঝাতে চান যে আমরা তাদেরকে নিপীড়ন অত্যাচার করি। কিন্তু আপনারা যদি দেখেন এখানে কিন্তু আরো অনেক হিন্দুরা বসবাস করছেন, আমরা কিন্তু তারা কখনোই আমার বাবার নামে অভিযোগ করেনি, কখনো শুধু বাবা কেন কোনো মুসলিমের নামে কিন্তু এত বছর তারা কোনো অভিযোগ দায়ের করেনি। আপনি যদি দেখেন পূর্ববর্তী তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন। কিন্তু তারা এই একটিমাত্র পরিবার যারা সবসময় আমাদেরকে উত্তপ্ত করেছেন, আতঙ্কের সময় আমাদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছেন, আমার বাবাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন, এমনকি তারা প্ল্যানিং করেছেন 5 তারিখে আমার বাবাকে খুন করার। কিন্তু তারপরেও দেখা যায় তারা সংখ্যালঘু ট্যাগ গিয়ে সবসময় আমার বাবাকে হ্যারাসমেন্ট করেই যান, মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেই যান, যার ফলে আমার বাবা গ্রেফতার হন। আর আমরা চাই আপনারা দেখবেন তারা যে আমার বাবা অপরাধ করেনি, তারপরে তারা বিভিন্ন লুটপাটকারী, চুর চালান এসব বলে ফেসবুকে সমাজ মাধ্যমে প্রচারণা করছেন। আপনি দেখেন এতগুলা মানুষ, একজন চুরের জন্য কি এতগুলো মানুষ কখনো দায়ের হবে? কখনোই না, নিশ্চয়ই না। তো ওই একটি মাত্র হিন্দু পরিবারের জন্য একজন নিরাপদ মানুষের বিরুদ্ধে যে আপনারা এত আইন এত দ্রুত তাড়াতাড়ি বলবৎযোগ্য হচ্ছে, সত্যি কি তা সঠিক হচ্ছে? আইন কি শুধু নিরাপদ লোকের জন্য কি বলবৎযোগ্য হয়? কখনো কি? আর ওরা যে অপরাধ করেছে, ওরা যে আমাদেরকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমরা যে মামলা দায়ের করি, তারা কিন্তু কখনোই ওই আসামিগুলাকে পুলিশ কখনোই ধরতে আসেনি, এমনকি কখনো ইনকোয়ারি করতে আসেনি। তো দেখা যায় তারা বারবার মিথ্যা অভিযোগ দেয়, তাদের টিনে ঘর নিয়ে যাচ্ছে, তাদের চাল নিয়ে যাচ্ছে। যতবারই পুলিশ এসেছেন কখনোই কিন্তু সঠিক তথ্যটি তারা খুঁজে পাননি, বরাবরই দেখেছে তারা মিথ্যা কথা বলেছেন। এলাকাবাসী যা দেখেছে নিজ চোখে তাই বলেছে, সত্যি বলেছে, এবং যারা এই সত্যি বলেছে তারা তাদের বিরুদ্ধে আবার রিটার্ন মিথ্যা মামলা দায়ের করেন। তো আমার সরকারের কাছে একটাই আবেদন, আমার বাবার কি দোষ এটাই যে তিনি 4ই আগস্টে তার জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন? আমার বাবার কি দোষ এটাই তিনি 17 বছর তার নেত্রীকে বুকে লালন করে বিএনপির একজন নেতাকর্মী হিসেবে জীবন বাজি রেখে তিনি যুদ্ধ করেছিলেন? আজকে তার ফলাফল এটাই যে তিনি মিথ্যা মামলায় আছে, সে মামলার আসামি। আমি আমার বাবার মুক্তি চাই।